ক্ষুধার্ত ক্ষুধার্ত দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না? ঠিক যেন মনে হতো কোটরের ভিতর থেকে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে, আর তারা যেন ভৈরবের নিচের চোখ নয়। হা ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। ভৈরবের মুখময় রক্ত, এবং তার সামনে মাটির উপরে পড়ে রয়েছে রক্তাক্ত একটা মৃতদেহ। এক আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটতো না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তর মতো উত্তেজনা সারা পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। উনি সারা দিন এবং গভীর রাত পর্যন্ত পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি বেশি লোকের সাথে মেলামেশা করতেন না, তবে কি জানি কি কারণে আমার প্রতি কিঞ্চিত ওনার আকৃষ্ট হয়েছিল। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভিতরে সবচেয়ে বেশি যেটা নজরে পড়ে সেটা হলো ওর দুটি চোখ। ঠিক যেন মনে হতো কোটরের ভিতর থেকে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে, আর তারা যেন ভৈরবের নিচের চোখ নয়। কেন যে অমন মনে হতো তা জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আগে কখনো কারুর দেখিনি। খবর পেলুম হঠাৎই ভৈরব মারা পড়েছেন। আমি ডাক্তার, খবর পেয়েই দেখতে গেলুম। পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই সেই দুটি অদ্ভুত চোখ। তারা স্থির বটে এখন, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই সপ্তাহের ব্যবস্থা করতে হলো পাড়া লোকেদেরই। সন্ধ্যার সময় জন কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি স্বহস্তে তালা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এসে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে। তাহলে চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি সকলে মিলে ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেলুম। এই একটু আগেই যাকে আমি চৌকির ওপরে পরীক্ষা করে গিয়েছিলাম, সেই মৃতদেহটা এখন সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু মরা পাওয়া গেল না কোথাও। মরা নিচে বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে তো আর বেরিয়ে যায়নি। তবে কেউ লাশ চুরি করেছে? অবশ্যই সেটা সম্ভব, কিন্তু মরা চুরি করে কার কি লাভ হবে সেটা আন্দাজ করা গেল না। এমন অদ্ভুত একটা ব্যাপারকে নিয়ে আমাদের ছোট্ট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। এরপর 3টে বছর কেটে গেছে। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল, গরু, বিড়াল, কুকুর, এমনকি মোষ পর্যন্ত চুরি হয়ে যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও তারা কিচ্ছু কিনারা বার করতে পারল না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার চুরি করে রাখেই বা কোথায়? কেউ তার কোনো হদিশই পেল না। গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল। বাইরে ক্ষীণ চাঁদের আলো অস্পষ্টভাবে ঘরের ভেতরে ঢুকছিল। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎই খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা কেমন গোলমাল বেঁধেছিল।
কোথাও ছায়া নড়লেই যেন চোর দেখছি। বিড়ালটার তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ওই ঝুপসে বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। ওই কি তবে চোর? নইলে অমন করে পালাবে কেন? আমি তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছা লাঠি তুলে আমিও ছুটলাম সেই বটগাছের দিকে। মনে মনে ভাবলাম, যাক, এতদিন পরে তাহলে চোরকে হাতে নাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার, এক জায়গায় কি যেন চকচক করছে। তবে কি চোরের চোখ? আমি তখন হাঁকলুম, কে তুমি? কোনো সাড়া নেই, কিন্তু চোখে হোক আর যাই হোক, সেই আরো চকচকানি বেড়ে উঠল। আমার হাতে লাঠি গাছা বাগিয়ে ধরে আরো সাবধানে এগুতে লাগলাম। আর ঠিক তখনই শুনতে পেলুম হিংস্র বন্য জন্তুর মতো কণ্ঠে কার একটা ক্ষুদ্র গর্জন। কে যেন বলে উঠল, আর এগিয়েও না ডাক্তার, শিগগির চলে যাও। আমায় চেনে দেখছি। আমি তখন ওকে আবার জিজ্ঞাসা করলুম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার আর কোনো পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখবার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো। সকলের মুখেই একটা প্রশ্ন, ব্যাপার কি? আমি তখন বললাম, চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। তখন সকলে চারিদিক থেকে আলো জ্বেলে গাছটাকে ঘিরে ফেলল, কিন্তু গাছের তলায় কেউ নেই। সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে এলো বিকট এক অট্টহাস্যের শব্দ। সেও হাসিও যেন কোনো ক্ষুধার্তের। শোনা মাত্রই যেন গা শিউরে ওঠে। কে এই লোক? চোর না আরো অন্য কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আর আমাকে রাত্রেবেলা পথে বেরোতে মানাই বা করলো কেন? এমনই নানান প্রশ্ন মনের ভেতরে ঘুরে বেড়াতে লাগলো। কিছুদিনের মধ্যে আবার নতুন কাণ্ড বাঁধল। আগে তো শুধু জন্তু চুরি হচ্ছিল, এখন মানুষও অদৃশ্য হতে লাগলো। এক মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। আগেই বলেছি, আমাদের এই ছোট্ট শহরে অসাধারণ ঘটনা ঘটেই না। কাজেই এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো ভীষণ বিস্ময় ও আতঙ্কের সারা। শহরের পথে পথে সারা রাত ধরে ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধে হতে না হতেই সমস্ত লোকেরা দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে যায়। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের ওপরের অংশটা শিয়াল বা কোনো জানোয়ারে খেয়েছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারে না। তাহলে যারা এতদিন ধরে অদৃশ্য হয়েছে তারা সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতেই। কিন্তু অমন অকারণে নরহত্যার কারণ কি বা হতে পারে? আমি ডাক্তার মানুষ, রাত্রে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূরে যেতে হলে সঙ্গে আজকাল লোক নিয়েই যাই। আজকে বাড়ির কাছেই একটা কলেরা রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূরে নয়, ওই মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিদিকটা ধপধপে সাদা ছিল, কিন্তু হঠাৎই মেঘ করে পুরো জায়গাটা গ্রাস করে নিল। বাতাসের জোর ক্রমেই বাড়ছে, বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। আমি তাড়াতাড়ি পা বাড়াতে লাগলাম, হাতে নিলাম টর্চ। এমন অন্ধকার হবে জানলে
একলা আসতুম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ এক্কেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই। টর্চ জ্বালিয়ে পথ পেরোতে হয়। পথ একটা ছোট্ট মাঠে গিয়ে পড়েছে। ওই মাঠ পেরোলেই আমার পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তার পারে গোটা কয়েক গাছ। সেখানে এসেই মনটা যেন ছনাৎ করে উঠল। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপালায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলো। হেঁটে চলেছি, হঠাৎই কোত্থেকে একখানা বিরক্ত কণ্ঠস্বর ভেসে এলো। ডাক্তার, ডাক্তার, তুমি আবার রাত্রে বেরিয়েছ? ছনাৎ করে বুকটা আমার কেঁপে উঠল। মুখ খুলে বললুম, কে? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না? পারবে না? সেই ভয়ানক হাসি, ভয়ানক কণ্ঠস্বর। কে? পাগল? এই কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলুম আমি। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনো রাত্রে বেরিও না, কখনো রাতে বেরিও না। কি জানি, যদি আমার ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। শিগগির পালাও ডাক্তার, শিগগির। আতঙ্কের মধ্যেও মনে জাগলো ভীষণ কৌতূহল। কিচ্ছুটি না ভেবে ধাঁ করে দিলুম টর্চটা টিপে। হা ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছি যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। আজ থেকে ৩ বছর আগে যে আমাদের সামনে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, এবং তার সামনে মাটির ওপরে পড়ে রয়েছে রক্তাক্ত একটা মৃতদেহ। প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের উপর দিয়ে আমার বাড়ির দিকে। এখানেই শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।